কবিতার জয় হোক। কবিতার নান্দনিকতা আমাদের সকলের হৃদয়কে স্পর্শ করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই কথকের জার্নালে। আজ আমরা কবিতা বিষয়ক আলোচনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। আমরা জানি ৪৭ পরবর্তী বাংলা কবিতার জগতে শামসুর রাহমান, আল মাহমুদ বিশেষভাবে উচ্চারিত বিশেষ দুটো নাম। কিন্তু প্রায়শই কি এক বিচিত্র কারণে শামসুর রহমান এবং আল মাহমুদকে আমরা দ্বান্দ্বিক অবস্থানে চিহ্নিত করি। কেন এই চিহ্নায়ন? কিসের এই আনন্দ? আমরা যারা তরুণ প্রজন্ম কবিতাকে ভালোবাসি, হৃদয় দিয়ে কবিতাকে উপলব্ধি করতে চাই, আমরা আর কবিতার এই সড়কে কবিদের মধ্যে সাংঘর্ষিক বিষয় চিহ্নিত করতে চাই না। ঠিক সে জায়গা থেকে শামসুর রহমান এবং আল মাহমুদের নিজস্ব স্বকীয়তাকে চিহ্নিতকরণের জন্য আজ আমরা বিশেষ একটি পর্বের আয়োজন করেছি। শামসুর রহমান এবং আল মাহমুদকে তাদের অবস্থান থেকে চিহ্নিতকরণের জন্য আজ কথকের জার্নালে উপস্থিত হয়েছেন কবি ফারুক সুমন। আমরা কথকের জার্নালে কবি ফারুক সুমনকে স্বাগত জানাচ্ছি। কবি, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আপনি জানেন আমাদের কথকের জার্নাল আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, সাহিত্য, শিল্প, ইতিহাস বিষয়ক। ঠিক সেই জায়গা থেকে আমরা আজকের পর্বটি কবিতা দিয়েই সাজিয়েছি, কবিতার আয়োজন দিয়ে, কবিতার গল্প দিয়ে, কবিতার বিতর্ক দিয়ে। আপনি কবি, সে কারণে কবিতার উচ্ছ্বাস নিয়ে, কবিতার নান্দনিক, কবিতার হৃদয় ছিন্নকরণ স্পর্শ দিয়ে শুরু করতে চাই। কবিতা আপনাকে কিভাবে আক্রান্ত করে? আপনাকে ধন্যবাদ। উপস্থাপক, কথাশিল্পী গওহর গালিব। কথকের জার্নালের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। চমৎকার একটি প্রশ্ন দিয়ে আসলে শুরু হলো। আমি কবিতা চর্চা করি এবং কবিতা নিয়ে ভাবি, খুব স্বাভাবিকভাবেই এই ভাবনাটা চলে আসছে। তো আমার কাছে মনে হয় যে কবিতা এমন এক শিল্প প্রবাহের নাম, যেটা নিয়ে আসলে আলোচনা করলে গন্তব্যে পৌঁছানো আসলেই কঠিন। কারণ ঈশ্বরের অস্তিত্বের মতোই কবিতা নিয়ে কবিতা প্রেমী কিংবা কবি, তাদের মন, তাদের অন্তর চিরন্তর বা নিরন্তর আন্দোলিত হয়েছে, প্রশ্নমুখর হয়েছে কালে কালে। তো আমার কাছে মনে হয় যে কবিতাকে আসলে সুনির্দিষ্ট একটা সংজ্ঞায় কেউ এখনও বাঁধতে পারেনি। তবুও আমরা চেষ্টা করি খুব সাধারণভাবে বলতে যে মানব মনের ভাবনা, কল্পনা যখন অনুভূতি রঞ্জিত হয়ে বিশেষ কোনো ভাবাবেগ তৈরি করে এবং পাঠকের মনকে আন্দোলিত করে, তখনই সেটা আসলে কবিতা হয়ে ওঠে। কবিতা লেখা যায় না, কবিতা আসলে হয়ে ওঠে। ফলে সেই প্রেক্ষাপটে কোনো কবি কবিতা লেখার পরেই তিনি বলতে পারেন না যে আমি একটা কবিতা লিখেছি। আসলে কবিতাটা হয়ে উঠেছে কি না, কবিতাটা পাঠকের মনে বা হৃদয় সংবেদী কোনো মানুষের মনকে আন্দোলিত করেছে কি না, এটা আসলে সময়ের ব্যাপার এবং সময় সেটা আসলে আমাদেরকে জানান দেয়। আমার মনে হয় এরকম ব্যাপারটা। দারুণ দারুণ। কবিতার বোধের জায়গাটি আমরা আপনার হৃদয়ের ভাষ্য শুনলাম, বুঝতে পারলাম। আসলে কবি, আজকে আমাদের আয়োজনটি শামসুর রহমান এবং আল মাহমুদ বিষয়ক। আমরা প্রায়শই আমাদের অগ্রজ অনুজ কবিদের, আলোচিত কবিতা সমালোচকদের এই দুই কবিকে নিয়ে একটা দ্বন্দ্বমুখর অবস্থানে উপনীত হতে দেখি। আসলে ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে এই দুই কবিকে আমরা সাংঘর্ষিক হিসাবে উপস্থাপন করি? আপনি একটু। ধন্যবাদ। শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনই জীবনানন্দ উত্তর বাংলা কবিতার দুজন শক্তিমান কবি এবং মূলত কাব্যচর্চার যে ধারাবাহিক একটা সাধনা আছে, তারা দুজনই সেই সাধনার শেষ প্রান্তে এসে উপনীত হয়ে প্রমাণ করেছেন যে বাংলা কবিতায় দুজনই অবধারিত দুটি নাম এবং তাদের যে সৃষ্টি, সেটা এখনও এই সময় পর্যন্ত আমরা পড়ি এবং বাংলা ভাষাভাষী, শুধু দেশে নয়, বাংলা ভাষাভাষী বিভিন্ন সাহিত্যপ্রেমী যারা আছে পৃথিবীর নানা প্রান্তে, সবাই শামসুর রহমান এবং আল মাহমুদের কবিতাকে আস্বাদন করে থাকি। তো যেই প্রশ্নটা আপনি করেছেন, আসলে শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনই একই সময়ে কাব্যচর্চা শুরু করেছেন। আপনি জানেন ৪৭ পরবর্তী যে বাংলা কবিতা, এই বাংলা কবিতার সাথে আসলে খুব স্বাভাবিকভাবেই ইতিহাস, রাজনীতি, আন্দোলন মুখরতা জড়িয়ে যায়।
আপনি দেখেন 47 পরবর্তী যে বাংলাদেশ এবং তারপরে যে কাব্যচর্চা বা সাহিত্য চর্চা আমরা বলি, এটা মূলত ঢাকা কেন্দ্রিক সাহিত্য চর্চা। কারণ 47-এর পরে যে এই পূর্ব বাংলার মুসলমানদের বা পূর্ব বাংলার যারা মানুষ আছে তাদের মনে স্বাভাবিকভাবেই ভাষাকেন্দ্রিক এক ধরনের সংক্ষুব্ধ মনোপীড়ন বা আত্মপীড়ন তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ আমরা এই ইতিহাস আমাদের সবার জানা, আমি সেদিকে যাচ্ছি না। তো সেই পরিপ্রেক্ষিতেই ভাষা আন্দোলন হয় এবং রাজনীতিবিদদের সক্রিয় আন্দোলন সংগ্রামের পাশাপাশি আপনি দেখলে খেয়াল করে দেখবেন যে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক যারা আছেন তারাও হচ্ছে যার মাধ্যমে এই প্রতিবাদ, এই আন্দোলন সংগ্রাম মুখরতাকে জারি রেখেছেন। যেমন আমরা যদি দেখি 1952 সালে আশরাফ সিদ্দিকী এবং আব্দুর রশিদ খানের সম্পাদনায় নতুন কবিতা সংকলন বের হয়েছে। 1953 সালে প্রকাশিত হয়েছে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় 21-এর কবিতা। অথচ মজার ব্যাপার হচ্ছে এই, শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনই কিন্তু সেই সময়ে ভাষার প্রশ্নে 21শে ফেব্রুয়ারি 1952 সালে যে আমাদের ভাষা শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মরণে প্রতিবাদী কবিতা লিখেছেন। যেমন আমরা যদি বলি, শামসুর রহমান লিখেছেন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এবং একই সংকলনে আল মাহমুদ লিখেছেন 21-এর কবিতা। আমি যদি আল মাহমুদের সেই কবিতাটি একটু উল্লেখ করি, যেমন আল মাহমুদের কী চমৎকার সেই সময়ের যে ভাষাপ্রেম, যে ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। আবার একইভাবে আমরা যদি দেখি শামসুর রহমানের কবিতা, আমরা ওখানে দেখি যে নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এই যে বর্ণমালার রক্তাক্ত হওয়া, অর্থাৎ আমাদের ভাষা যে আক্রমণ হলো, এই ভাষার যে আক্রমণ, এই আক্রমণকে সমকালীন কবি হিসাবে শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনই কবিতা ধারণ করেছেন, হৃদয়ে ধারণ করেছেন। এখন একটা ব্যাপার কি, যে এখানে প্রশ্নটা যেটা হয়, তাদের মধ্যে যে বিতর্কটা তৈরি হয়, আপনি দেখেন সময়ের দিক থেকে তারা দুজনই যদিও একই সময়ে কাব্যচর্চা শুরু করেছেন, তাদের মধ্যে কিন্তু শামসুর রহমান সিনিয়র। তো শামসুর রহমানের জন্ম হয়েছে 1929 সালে, আর আল মাহমুদের জন্ম হয়েছে 1936 সালে, অর্থাৎ 7-8 বছরের ব্যবধান হলেও শামসুর রহমান কিন্তু সিনিয়র। এখন সমকালে শামসুর রহমান এবং আল মাহমুদের মধ্যে যে বৈরিতা, এই বৈরিতাটা আসলে শুরুর দিকে ছিল না, এটা তৈরি হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়। এবং সেটা কিভাবে তৈরি হয়েছে সেই বিষয়টা আসলে একটু বলতে চাই। আমার সেই জায়গাটাকেই আজকে এমফাসিস করতে চাই, যে কিভাবে এটা সূত্রপাত, কেন মানুষের মধ্যে এই ধারণাও ঘটছে। নিশ্চয়ই তাদের আচরণ, তাদের চলন বলনের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে কিছু বিষয় ছিল, যার কারণে আমাদের মধ্যে এই রসদটি তৈরি হয়েছে। শামসুর রহমান এবং আল মাহমুদ ভিন্ন ধারার, ভিন্ন মতের, ভিন্ন চেতনার কবি। কিন্তু আমরা এও দেখলাম, আপনার আলোচনাও জানলাম যে শামসুর রহমান, আল মাহমুদ দেশের জন্য, দেশের ভাষার জন্য, এই দেশমাতৃকার জন্য তারা কলম ধরেছেন, কবিতায় হৃদয়কে উজাড় করে দিয়েছেন। আপনি যেটা শুরু করছিলেন 71 সালের পরবর্তী বাস্তবতায় কি এমনটা ঘটলো? হ্যাঁ, এটা একটা ব্যাপার। যেমন আপনি যদি খেয়াল করে থাকেন যে আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে 1963 সালে, আর শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা প্রকাশিত হয়েছে 1960 সালে। তো এখানে আমরা দেখি যে সেই সময়ে আল মাহমুদ কিন্তু প্রচণ্ড রকম হচ্ছে একজন মার্কসিস্ট ছিলেন। তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, তিনি বামপন্থী হিসাবে সবসময় নিজেকে তিনি প্রকাশ করতে উৎসাহিত বোধ করতেন। এবং আমরা জানি তিনি মুক্তিযোদ্ধা হচ্ছেন। হ্যাঁ, তিনি সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো আমরা যদি খেয়াল করি, তার আরেকটি তিনি যে সাম্যবাদে বিশ্বাসী ছিলেন, সেটা আমরা দেখি যে তার প্রথম দিকের সোনালী কাবিন কাব্যগ্রন্থে একটা চমৎকার লাইন আছে, আমরা জানি এটা অনেক বেশি পরিচিত। আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ, এমন প্রেমের বাক্য সাহসিনী কর উচ্চারণ, যেন না ঢুকতে পারে লোকধর্মে আর ভেদাভেদ। অর্থাৎ শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনই আসলে প্রথম দিকে প্রগতিশীলতার যে ঝান্ডা ধরে আবহমান বাংলা কবিতা, আবহমান বাংলার ঐতিহ্য সংস্কৃতি, এটাকে যে লালন করে কাব্যচর্চা শুরু করেছেন, এটা আসলে শেষ দিকে এসে যে আল মাহমুদ এবং শামসুর রহমানের মধ্যে যে একটা বিভেদ আমরা দাঁড় করাই, এটা মূলত আমি মনে করি শামসুর রহমানের সমকালে, আল মাহমুদের সমকালে তার ভক্ত, পাঠক এবং কবিকুল মূলত এই দুজন কবিকে রাজনৈতিক আনুকূল্য পাওয়ার বিবেচনায় দুজনকে দুটি সামিয়ানার নিচে দাঁড় করিয়েছেন।
কেন দাঁড় করিয়েছেন? আমরা জানি যে আল মাহমুদ যখন 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, দেশ স্বাধীন হলো, আল মাহমুদ বামপন্থী পত্রিকা হিসেবে খ্যাত গণকণ্ঠ পত্রিকা, সম্ভবত ওই গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবং ইতিহাস বলে যে সে সময়ে মানে সরকার বিরোধী একটা পত্রিকা হিসেবে গণকণ্ঠ কিন্তু খুব সোচ্চার ছিল। তো ফলে খুব স্বাভাবিকভাবে আল মাহমুদ তখন হচ্ছে যে গ্রেপ্তার হলেন। আল মাহমুদ গ্রেপ্তার হয়ে জেলে গেলেন এবং বেশ কিছুদিন তিনি জেলে ছিলেন। আল মাহমুদের গণকণ্ঠের একজন সহকর্মী ছিলেন, তার নাম আমি দেখেছি পড়ে, যে তার নাম মহিউদ্দিন। তিনি এক জায়গায় লিখেছেন যে আল মাহমুদ তখন যে আসলে মার্কসিস্ট মানে সমাজতন্ত্রের খুব বেশি তিনি একনিষ্ঠ ছিলেন সেরকম না, যেহেতু তিনি বামপন্থী পত্রিকা গণকণ্ঠে চাকরি করতেন, সম্পাদনা করতেন, ফলে সেই হিসাবে সরকার তাকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জেলখানা থেকে বেরিয়ে আসার পর আমরা নতুন এক আল মাহমুদকে দেখতে পাই। আমরা দেখি যে তিনি নতুনভাবে ধর্মীয় ভাবধারায় আকৃষ্ট হয়ে পড়লেন এবং একনিষ্ঠভাবে ধর্ম পালন করা শুরু করলেন। এটা নিঃসন্দেহে ধর্ম পালন করা একজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, একটা ব্যক্তিগত বিশ্বাস, এটা দোষের কিছু নয়। কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে অন্য জায়গায়। যখন আমরা দেখি আল মাহমুদ তার কবিতায়, তার বক্তব্যে, তার বিভিন্ন লেখায় এই দেশের যে মুক্তিযুদ্ধ চেতনা, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের বিপরীত প্রান্তে অবস্থিত কোনো একটি সংগঠনের সাথে বা মতাদর্শের সাথে নিজেকে যুক্ততার কথা বলেন এবং তাদের সাথে থাকার আভাস বা ইঙ্গিত প্রদান করেন, তখনই আল মাহমুদকে নিয়ে আসলে মূলত দ্বন্দ্বটা তৈরি হয়। এবং এই দ্বন্দ্বটা আরও বেশি প্রবল হয়ে ওঠে কেন? কারণ একই সময়ে শামসুর রহমান আল মাহমুদ যেহেতু দুজনই সমকালীন কবি এবং দুজনই শক্তিমান কবি এবং দুজনেরই সমর্থক আছে, দুজনেরই ভক্ত আছে, তারা এই ভাবধারা দুটোকে আরও বেশি গতিশীল করেছেন আলোচনা করে, সমালোচনা করে। কীরকম? শামসুর রহমান, আপনি জানেন শামসুর রহমান সম্পর্কে একটু বলি, কারণ শামসুর রহমান এমন একজন কবি যার কবিতায় আমরা দেখি বাংলাদেশের ইতিহাস যদি আমরা কবিতায় সাজাতে চাই তাহলে শামসুর রহমানের কবিতায় গেলেই যথেষ্ট। কারণ ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ স্বাধীন পর্যন্ত, অর্থাৎ ভাষা আন্দোলন, 54 নির্বাচন, তারপর 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, এমনি 70-এর যে নির্বাচন এবং 71-এর যে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে আরও যে বঙ্গবন্ধুর হত্যা ইত্যাদি ইত্যাদি, আরও যে আমাদের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর অর্জন এবং বঙ্গবন্ধুকে হারানোর যে বেদনা, সব জায়গায় শামসুর রহমান সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন, হৃদয় দিয়ে ধারণ করেছেন, প্রতিবাদ করেছেন। এটা স্পষ্ট, কোনো দ্বিমত নাই। ফলে খুব স্বাভাবিকভাবেই শামসুর রহমান কবি হিসাবে অবিসংবাদী এবং সমকালে মানুষের কাছে বিপুলভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আল মাহমুদ এবং শামসুর রহমান দুজনই দুইটা ভাবধারায় বিশ্বাসী হয়ে ওঠেন, তখন সমালোচক যারা আছেন তারা দুজনকেই মুখোমুখি দাঁড় করিয়ে দেন। প্রগতিশীল যারা আছেন তারা আল মাহমুদকে আক্রমণ করে কথা বলেন এবং আল মাহমুদপন্থী যারা আছেন তারা প্রগতিশীলদেরকে আক্রমণ করে কথা বলেন। এতে করে আমি মনে করি আসলে শামসুর রহমান কিংবা আল মাহমুদ দুজনের মধ্যে কিন্তু ব্যক্তিগত কোনো বৈরিতা ছিল না। কারণ আপনি দেখে থাকতে পারেন, আমাদের অসংখ্য প্রমাণ আছে। আপনি দেখেছেন নাসির আলী মামুন, ক্যামেরার কবি, তিনি একটা ছবি আমি দেখেছি যে একটা ছবি তিনি তুলেছেন একদিন আল মাহমুদের বাসায়, সম্ভবত শামসুর রহমানের বাসায় বা অন্য কোথাও হতে পারে, তারা দুজনেই বসে বসে কথা বলছেন। এক পর্যায়ে নামাজের সময় হলো, আল মাহমুদ নামাজে দাঁড়িয়ে গেলেন আর তার পাশে বসে খাচ্ছেন হচ্ছেন শামসুর রহমান। মানে ছবিটি দেখুন, খুবই আন্তরিক এবং অন্তরঙ্গ একটা ছবি, কারণ ছবি তো কথা বলে, ছবি তো ভাষা আছে। এবং আমি শামসুর রহমানের কয়েকটি সাক্ষাৎকার পড়েছি, আমি কখনো ওইরকম করে দেখিনি যে হ্যাঁ শামসুর রহমান প্রশ্নে বা আল মাহমুদ খুব বেশি খেদোক্তি প্রকাশ করেছেন বা আল মাহমুদ প্রশ্নে শামসুর রহমান খুব বেশি খেদোক্তি প্রকাশ করেছেন তাদের। হ্যাঁ, এটা সত্য যে শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনের সমকালীন কবি হিসাবে দুজনের মধ্যে এক ধরনের কাব্যহিংসা থাকতে পারে। আর কাব্যহিংসাটা ব্যক্তিহিংসা ছিল না, ব্যক্তিহিংসা ছিল না। এটা খুব পরিষ্কার এবং পবিত্র একটি বিষয়, গ্রহণযোগ্য বিষয়। ব্যক্তি মানুষের মধ্যে কাব্যহিংসা থাকতে পারে, এটা সৃষ্টিশীলতার বিষয়, কিন্তু ব্যক্তিহিংসা ছিল না। এটা আমরা বিভিন্ন জায়গায় আল মাহমুদ এবং শামসুর রহমানের পারস্পরিক কথোপকথন এবং সাক্ষাৎকারের মধ্যে আমরা চিহ্নিত করে দেখেছি। আপনিও কিছু বলছিলেন। জি হ্যাঁ, তো এখানে দুজনের যে কাব্যহিংসাটা, আমি মনে করি কাব্যহিংসা থাকাটা বরং সুখকর এবং স্বস্তিজনক। কারণ সমকালে যদি কাব্যহিংসা থাকে তাহলে তাদের মধ্যে আরও হয়তো দারুণ দারুণ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো সমস্যাটা হচ্ছে মূলত রাজনৈতিক এবং ভাবাদর্শ কেন্দ্রিক। তো ফলে আমরা দেখি যে সমকালে শামসুর রহমান আল মাহমুদ যে বিতর্কটা, এটাকে যদি আমরা মোটা দাগে একটা সরলীকরণ করি, এটা মানে একটা সার সংক্ষেপ টানি, তারপর এরকম করে টানতে পারি যে আসলে যদি আমরা কবি হিসাবে এবং শিল্পের নিরিখে, কবিতার নিরিখে
যদি একজন শামসুর রহমানকে দেখি, একজন আল মাহমুদকে দেখি, তাহলে আসলে দুজনই স্বতন্ত্র নিজ 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 জায়গা থেকে দুজনেই আসলে শক্তিমান কবি। আমি ঠিক এই জায়গায় আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমরা তাদের দান্দিক বিষয়, তাদের মতাদর্শ, তাদের অবস্থানের বিষয়গুলো জানলাম। কবি হিসেবে দুইজনের শক্তিমত্তা এবং কবি হিসেবে দুইজনের স্বকীয়তা, এই নিয়ে আমরা কথা বলতে চাই। শামসুর রহমান কোন দিকে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, আর আল মাহমুদের শ্রেষ্ঠত্ব কিংবা স্বকীয়তা যেটাই বলি না কেন সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, এই নিয়ে। ধন্যবাদ। আমরা জানি যে শামসুর রহমানের গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে, এবং তার জন্মস্থান নরসিংদী হলেও তার জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে ঢাকা শহরে। ফলে এই নগর ঢাকার, বিশেষ করে পুরান ঢাকার যে মাহুতুলি লেন, এটা ছিল শামসুর রহমানের শৈশব কৈশোরের মানে স্মৃতি জাগা নেওয়ার সময়, এবং তিনি স্মৃতির শহর লিখেছেন। মানে এই ঢাকাকে তিনি এত পরিমাণে লালন করেছেন, ফলে খুব স্বাভাবিকভাবে তার কবিতার পরতে পরতে ভাষা ভঙ্গিতে এবং বিষয়ে উপমা, রূপক, চিত্রকল্প কিংবা যে কোনো ধরনের আলংকারিক জায়গায় শামসুর রহমান চমৎকারভাবে নাগরিক বা শহরিক যে অনুষঙ্গগুলো এগুলো তিনি বুনে দিয়েছেন। ফলে আমি যদি শামসুর রহমানকে বিবেচনা করি, অনেকে তাকে শহরিক কবিও বলে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আসলে কোনো একজন কবিকে নির্দিষ্ট অভিধা দিয়ে হয়তো সুচিহ্নিত করা যায়, কিন্তু শুধু যে নগরবোধ বা নাগরিকতা কিংবা শহরিক অনুষঙ্গ আছে বলে তিনি নাগরিক কবিতা না। আধুনিকতার, আপনি জানেন আধুনিকতার একটা বিশেষ কবিতার বিশেষ একটা প্রবণতা কিন্তু নাগরিকতা। আমরা যদি টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড দেখি বা ইউরোপীয় কবিতা দেখি, সেই সময়ে মানে মডার্নিজম যখন আমাদের বাংলা কবিতা আসে, আমাদের দেশের যে আধুনিকতাটা তো মূলত পশ্চিমা বিশ্বের আধুনিকতা, তো সেখানেও কিন্তু আধুনিকতার যে ছাপ সেটা কিন্তু আমরা শামসুর রহমানের মধ্যে পাই। এখন আমরা যদি বিষয়ের দিকে আরেকটু বিস্তারিতভাবে তাকাই, শামসুর রহমান যে কেবল নগরের কবিতা লিখেছেন তা না, তার নাগরিক কাব্যভাষার মধ্যে স্নিগ্ধ একটা গ্রামীণ জীবন আছে। গ্রামীণ জীবনের আভাসে ইঙ্গিতে গ্রামীণ জীবনের যে আশ্লেষ বা গ্রামীণ জীবনের সংস্পর্শ, সেটা কিন্তু তার কবিতায় ছিল, একটা স্পর্শ আছে। হ্যাঁ, তো এখানে নাগরিক মানে প্রকরণের জায়গা থেকে আমি যদি বলি, তিনি যেহেতু নাগরিক অনুষঙ্গের কথা আসে, আমি খুবই জনপ্রিয় এবং সমকালে অনেক পঠিত একটা কবিতা আমি একটু কিছু অংশ পড়ি। মানে পুরান ঢাকার অনুষঙ্গ তার কবিতায় কি চমৎকারভাবে কবিতা কিভাবে এসেছে, আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন এই মাতোয়ালা রাইত, এটা হচ্ছে একেবারেই পুরাতন ঢাকা, যেখানে শামসুর রহমান শৈশব থেকে ছিলেন। সেই ভাষায় লেখা কবিতার নাম এই মাতোয়ালা রাইত। হালায় আজকায় নেশা করছি বহুত, রাইতের লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টির খানকি মাগির চক্ষুর কাজলের টান, এই মাতোয়ালা রাইতের তামাম গতরে, পাও দুইটা কেমন আলগা আলগা লাগে, গাঢ়া আবরের সুনসান, অন্দর মহলে হাঁটে মগর জমিনে বান্ধা পাও, আরে কোন মামদির পো সামনে খাড়ায়, যাহ কিনার দেহস না হপায়, রাস্তায় আমি নামছি, লোড দে না হইলে হোগায় লাথি খাবি, চটকানা গালে গতরের বিটায় চেরাগ জ্বলতেছে বেসুমার। এই যে কাব্য ভাষা, অর্থাৎ চমৎকার খাঁটি পুরান ঢাকার অনুষঙ্গ এবং শব্দচয়ন। হ্যাঁ, মানে আমরা তো সাধারণত মান ভাষায় কবিতা পড়ি, কিন্তু একটা মানে শহরের নির্দিষ্ট একটা ভাষা, মানে পুরাতন ঢাকার যে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতির আলোকে যে ভাষা শব্দগুলো গড়ে উঠেছে, সেগুলো নিয়ে তিনি চমৎকার একটা কবিতা, এটাকে আমরা ডায়ালেক্ট ডিসকোর্স বলতে পারি। শামসুর রহমান পুরান ঢাকার ভাষাকে কবিতায় একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। হ্যাঁ, আর শামসুর রহমানের এই তো নাগরিক বৈদগ্ধ্য বা নাগরিক এই সময়টা তার কবিতায় আছে। কিন্তু এবার আসি সমকালীন আন্দোলন সংগ্রাম কিংবা রাজনীতি এবং ব্যক্তিগত দুঃখবোধ তার কবিতা কীভাবে এসেছে। আমরা দেখি শামসুর রহমান যেমনি করে 21শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা লিখেছেন, এবং মৌলানা ভাসানীকে নিয়েও কিন্তু তিনি চমৎকার কবিতা লিখেছেন। হ্যাঁ, মৌলানা ভাসানী নিয়ে সফেদ পাঞ্জাবি পরা ভাসানী। তারপরে আমরা দেখি 1971 সালে তার যে বিখ্যাত কবিতা বন্দি শিবির থেকে, এটা প্রকাশিত হয়েছে 1972 সালে। তো বন্দি শিবির থেকে এই কবিতা বা এই কাব্যগ্রন্থ যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলোই আমরা দেখি 1971 সালের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে নৃশংসতা, যে ঝালাও পোড়াও কিংবা যে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, একজন সংবেদনশীল কবিকে কি পরিমাণে ব্যথিত করলে তিনি এই ধরনের কবিতা আমাদেরকে উপহার দিতে পারেন। এবং সেই কবিতাটি মজার ব্যাপার হচ্ছে যে যখন তিনি লিখেছেন মুক্তিযুদ্ধের সময়, তখন তিনি এটা কিন্তু প্রকাশ করতে পারেননি। আপনি জানেন যে তখন তিনি মজলুম আদিব নামে লিখতেন।
অর্থাৎ ছদ্মনামে ছদ্মনামে লিখতেন। অর্থাৎ তিনি তখন ভয়ে সরাসরি নিজ নামে এটা প্রকাশ করতে পারেননি। তখন আবু সঈদ আইয়ুব এবং তার স্ত্রী তাদের দুজনের সহযোগিতায় 1971 সালে যুদ্ধকালীন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দেশ পত্রিকায় মজলুম আদিব নামে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা তখনই প্রথম এই বইটি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বের হয়। আমরা দেখি শামসুর রহমান যে 1971 সালের যে শহরের যে মধ্যে যে ধ্বংসলীলা, যে পাক বাহিনী কর্তৃক যে হত্যাযজ্ঞ, সেগুলো আমরা একটা কবিতায় এটা দেখতে পারি, কবিতা পড়তে পারি। যেমন তিনি কাক শিরোনামে বন্দি শিবিরের একটা কবিতা আছে, সেখানে তিনি লিখেছেন যে দাউ দাউ পুড়ে যাচ্ছে ওই নয়া বাজার, পুড়ছে দোকানপাট, কাঠ, লোহা লক্করের স্তূপ, মসজিদ এবং মন্দির, দাউ দাউ পুড়ে যাচ্ছে ওই নয়া বাজার। এবং তিনি স্বাধীনতা নিয়ে একটি চমৎকার কবিতা লিখেছেন, যেটা আমরা সবাই জানি, যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, তুমি আসবি বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শামসুর রহমানের কবিতায় এই যে মুক্তিযুদ্ধ, এই যে দেশপ্রেম, এই যে ভাষা আন্দোলন, এমনভাবে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, মাটি, মা, মাটি, মৃত্তিকা, অর্থাৎ যা কিছু আমার, যা কিছু স্বদেশের, এ নিয়ে শামসুর রহমানের কবিতা এবং শামসুর রহমানের কাব্য ভাষার কোনো দ্বিধা নেই। এখন কবি আমরা আল মাহমুদের দিকে যাই, আল মাহমুদের কাব্য বৈভব নিয়ে আমরা একটু কথা বলি। ধন্যবাদ। আল মাহমুদ তার কাব্যের বিশেষত্ব যদি আমরা খুব সংক্ষেপে বলি যে তার বিশেষত্বটা কোথায়, আল মাহমুদ শুরু থেকেই তিনি নিজস্ব একটা ভাষা আবিষ্কারে সচেষ্ট ছিলেন। সেই ভাষাটা আমরা যদি খেয়াল করি, আমরা দেখব যে জীবনানন্দ দাশ কিংবা জসিমউদ্দিন তাদের কবিতায় পল্লী বা গ্রামীণ জীবনের যে শব্দ ব্যবহারের প্রবণতা আমরা খেয়াল করি, আমরা লক্ষ্য করি, আল মাহমুদ সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শব্দকে, একটা গ্রামীণ শব্দকে পরিশীলিত করে চমৎকার কাব্য ভাষায় উপস্থাপন করেছেন। অর্থাৎ তিনি লোকজ শব্দকে পরিশীলিত করে কাব্য ভাষায় উপস্থাপন করেছেন। এটা হচ্ছে আল মাহমুদের কবিতার বিশেষ একটা প্রবণতা এবং স্বকীয়তা। আল মাহমুদ বিষয় হিসেবে প্রেম, প্রকৃতি, কিন্তু গ্রামীণ জীবনের নানা উপলক্ষ এসেছে, কিন্তু কাব্য ভাষার জায়গায় আল মাহমুদ এখানেই অনন্য। অর্থাৎ তিনি তার কবিতার উপমা, অলঙ্কার কিংবা রূপক বা চিত্রকল্পের যে বুনন, সেখানে তিনি গ্রাম বাংলার যে লোকজ সমাজ সংস্কৃতি, সেখান থেকে তিনি কিছু শব্দ বাছাই করেছেন, যেগুলো তার কবিতাকে অনন্য করেছে, তার কবিতাকে ব্যতিক্রম করে তুলেছে। আমরা যদি খেয়াল করি, আমরা যদি তার কয়েকটি উদাহরণ আমরা দেখতে পারি, তার হচ্ছে যে খড়ের গম্বুজ নামে একটা কবিতার কথা বলবো। খড়ের গম্বুজ, দেখুন নামটার মধ্যেই খড়ের গম্বুজ, হ্যাঁ, মানে একটা যেটা আমাদের কাছে আসলে একটা অভিনব ইমেজারি নিয়ে উপস্থিত হয়ে যায়। সেখানে আমরা কি দেখি, একটি ছেলে যে হচ্ছে শহরে গিয়েছিল, কিন্তু সেই শহরে গিয়ে হতাশ হয়েছে। শহরের ইট কাঠের যে নির্মমতা, যে নিঃসঙ্গতা, সেটা সে মেনে নিয়ে একসময় গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসার পরে গ্রামের যে মাঠে কৃষকরা কাজ করছে, তারা তাকে ডেকে বলছে যে সম্পূর্ণ যুবক যেন বন্দী হয়ে আছে নির্মম সেলাইয়ে, যা কিনা এখন তাকে স্বজনের সাহচর্যে আর দেশের মাটির বুকে অনায়াসে বসতে দেবে না। তোমাকে বসতে হবে এখানেই, এই ঠান্ডা ধানের বাতাসে, আদরে এগিয়ে দেওয়া হুকোটাতে সুখ টান মেরে তাদের জানাতে হবে কুহুলি পাখির পিছু পিছু কত দূর গিয়েছিলে পার হয়ে পানের বরজ। কে যেন তাকে ডাকলো, ডেকে বলল যে লজ্জার কি আছে বাপু, তুমি তো গাঁয়েরই ছেলে বটে, আমাদেরই লোক। তোমার বাপের মারফতির টান শুনে বাতাস বেহুশ হয়ে যেত। পুরনো সে কথা উঠলে এখনও দহলিজে সমস্ত গাঁয়ের লোক নরম নীরব হয়ে শোনে। এখানে আমি দুটি শব্দের কথা বলতে চাই। আসলে লোকজ যে ব্যাপারটা, যে তোমার বাবার মারফতি গান শুনে বাতাস বেহুশ হয়ে যেত, এই যে বেহুশ শব্দটা বা বাতাসের সাথে বয়ের যে একটা অনুপ্রাস সৃষ্টি এবং বেহুশ শব্দটাকে যে কবিতায় আসলে নিয়ে আসা, এখানেই তা আসলে আল মাহমুদের অভিনবত্ব। এবং আরেকটা শব্দ আমরা এখানে দেখি যে পানের বরজ, এই যে বরজ শব্দটা একদম লোকজ, এখানে আমরা ব্যবহার হতে দেখি।
আল মাহমুদের আরও যদি আমরা লোকজ নৈসর্গিক ভাবনায় আল মাহমুদ কিভাবে শব্দশৈলী সৃষ্টি করেছেন এই নিয়ে যদি একটু কথা বলি। আমরা জসিমউদ্দিনের কবিতায় যেরকম খুবই স্পষ্ট প্রকৃতিকে পাই, মানে জসিমউদ্দিন যেমনি করে একটি, যেমন আমরা আসমানি কবিতাটা যদি জসিমউদ্দিনে ধরি, সেখানে তিনি যেভাবে খুব সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট কিছু উপমা অলঙ্কারের মধ্যে দিয়ে নিসর্গ বা গ্রামীণ জীবনকে তুলে আনেন, আল মাহমুদ আসলে সেরকমটি নয়। তিনি বিষয়কে ছাড়িয়ে যাওয়ার তার প্রবণতা, যেমন তিনি গাছ নিয়ে বলতে গেলে এমন নয় যে তিনি গাছকেই প্রেজেন্ট করছেন বা উপস্থাপন করছেন। তার কবিতায় প্রকৃতি এসেছে অনুষঙ্গ হিসাবে, বিষয় হিসাবে নয়, অনুষঙ্গ হিসাবে, প্রসঙ্গ হিসাবে, অলঙ্কার হিসাবে। কিন্তু তিনি এমন নয় যে প্রকৃতিকে তিনি গাছপালা, তরুলতা এগুলোকে তিনি হচ্ছে যে তার পরিপার্শ্বকে কবিতা করে তোলার জন্যই আপ্রাণ চেষ্টা। বিষয়ের অনুষঙ্গ হিসাবে আল মাহমুদের কবিতায় প্রকৃতি এসেছে। যেমন আমরা যদি খেয়াল করি এখানে তার বিখ্যাত সোনালী কাবিনের কয়েকটি পংক্তি, যেমন সোনার দিনার নেই দেন মোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি, আহত বিক্ষত করে চারিদিকে চতুর ভ্রুকুটি, ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি। কিংবা আমরা যদি পড়ি বধূবরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকুল, গাঙের ঢেউয়ের মতো বলকন্যা কবুল কবুল। এই যে গাঙের ঢেউয়ের মতো বলকন্যা কবুল কবুল, এই যে গাঙের যে ঢেউ, এখানে দেখেন তিনি শুধু উপমা হিসাবে ব্যাপারটিকে আসলে ব্যবহার করেছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আল মাহমুদ হচ্ছে তার কবিতায় অনুষঙ্গ হিসাবে উপমা, রূপ কিংবা আলঙ্কারিক সৌন্দর্যের বিবেচনায় অভিনব কায়দায় লোকজ শব্দকে প্রয়োগ করেছেন, কিন্তু প্রকৃতিকে তিনি বিষয় থেকে বের করে নিয়ে আসতে চেয়েছেন। এটাই হচ্ছে তার বিশেষত্ব। সার্বিকভাবে আসলে আল মাহমুদের যে কবিতার জার্নি, সেই জার্নিতে কোন কোন বিষয়গুলো আসে, তার কাব্যের বিষয়ের মধ্যে আমরা কি কি পাই? হ্যাঁ, আমরা যদি প্রথম দিকে তার আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে লোকান্তর, তারপর কালের কলস, সোনালী কাবিন, এমনি করে পরের যে কবিতাগুলো মায়াবী পর্দা দুলে ওঠো, এমনি করে আরও যে কবিতা কাব্যগ্রন্থগুলো আছে, প্রথম দিকে আল মাহমুদের কবিতায় মূলত নারী, সমাজতন্ত্র এবং সমকাল, এই তিনটা ব্যাপার মোটা দাগে খুব প্রবলভাবে এসেছে। আর পরবর্তী সময়ে মানে তার মৃত্যুর আগের যে 15 বছর যদি আমরা ধরি বা আরও একটু বেশি 20-25 বছর ধরি, সে সময় তার কবিতায় খুব স্বাভাবিকভাবেই তিনি যেটা বিশ্বাস করতেন, ধর্মীয় যে অনুষঙ্গ, সেগুলো খুব স্বাভাবিকভাবে তিনি প্রয়োগ করার চেষ্টা করেছেন। যেমন তার গল্পে, কবিতায় ধর্মীয় যে অনুষঙ্গগুলো সেগুলো তিনি প্রয়োগ করার চেষ্টা করেছেন, আমার কাছে এরকমই মনে হয়েছে। আচ্ছা, আমরা চমৎকার একটি আলোচনার ভিতর দিয়ে গেলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সার কথায় যদি আমরা দুজনকে চিহ্নিত করতে চাই, আপনি কিভাবে বলবেন, দুজনকে কিভাবে চিহ্নিত করবেন? আচ্ছা, ধন্যবাদ। সার কথা হচ্ছে যে আল মাহমুদ এবং শামসুর রহমান, এই যে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া, এই দাঁড় করিয়ে দেওয়া আসলে কবিতার জায়গা থেকে, শিল্পের জায়গা থেকে আমি মনে করি বিভ্রান্তিকর। যদি ব্যক্তি হিসাবে একজন কবিকে আমরা বিবেচনা করি, সেটার আলোচনা হবে একরকম। যদি শিল্পের জায়গা থেকে, কবিতার জায়গা থেকে আমরা বিবেচনা করি, তাহলে আমি বলবো বাংলা কবিতায় এবং বাংলাদেশের কবিতায় শামসুর রহমান যেমনি করে প্রাসঙ্গিক এবং কালোত্তীর্ণ কবি, আল মাহমুদও একইভাবে প্রাসঙ্গিক এবং কালোত্তীর্ণ কবি, এবং তারা দুজনই স্ব কাব্য প্রতিভা এবং স্ব কাব্য দ্যুতিতে নিজেদের যে স্বকীয়তা, নিজের যে প্রাতিষ্ঠিকতা, সেটা জানান দিতে সক্ষম হয়েছেন। ফলে তারা দুজনই আমাদের কবি এবং আমাদের কাব্য অবধারিত কবি। চমৎকার, ধন্যবাদ। আমরা চমৎকার একটি আলোচনা শুনলাম। বন্ধুগণ, কবিতার আলোচনা কখনোই শেষ হয় না। শামসুর রহমান আল মাহমুদ আমাদের বাংলাদেশের কবি, বাংলা ভাষার কবি, এটি সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করলাম শামসুর রহমান এবং আল মাহমুদকে নিয়ে যে বিতর্ক, এবং সেই বিতর্কের বাহিরে গিয়ে দুই কবির স্বকীয়তাকে চিহ্নিত করার আমরা চেষ্টা করেছি। সামনে সুযোগ হলে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা এতক্ষণ শুনলেন কবিতা বিষয়কে আলোচনা, আপনাদের সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। কথকের জার্নালের সঙ্গে আপনাদের এই সম্পৃক্ততা আমাদের আলোড়িত করে, আনন্দিত করে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথকের জার্নালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।